একটা ফ্রিকশন লস, এটাই আজকের টপিক। ঠিক বলতেছি নাকি ভুল বললাম? বলো একটু এনশিওর করো যে যেটা বললাম ঠিক, মানে আমাদের ফ্রিকশন লসই পড়ার কথা কিনা এটা এনশিওর করো, নাকি মনে নেই? হুম, ঠিক আছে, আজকে ফ্রিকশন লস থেকে শুরু করব। ওকে ঠিক আছে, তাহলে শুরু করি। আমরা বলছিলাম যে লস যে 6 ধরনের, এর ভিতরে 2টা লস হচ্ছে শুধুমাত্র পোস্ট টেনশন মেম্বারে হয়। এই দুইটার ভিতরে একটা হচ্ছে ফ্রিকশন লস, আর একটা হচ্ছে অ্যাঙ্করেজ স্লিপ লস। কারণ কি? কারণ পোস্ট টেনশন মেম্বারেই শুধুমাত্র ডাক্ট লাগে, ফ্রিকশন লসটা ডাক্টের সাথে স্ট্র্যান্ডের ফ্রিকশনের থেকেই আসে। স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। স্যার অ্যাটেন্ডেন্সটা নাকি হয়ে গেছে এই জন্য। বুঝি নাই কি? স্যার ক্লাসে জয়েন করলাম স্যার, মাত্র অ্যাটেন্ডেন্স এই জন্য 97 স্যার। অ্যাটেন্ডেন্স নেই নাই এখনো? তো আজ ফ্রিকশন লস যেহেতু ডাক্টের সাথে স্ট্র্যান্ডের ফ্রিকশনের জন্য হয়, এবং ডাক যেহেতু আমার পোস্ট টেনশন মেম্বারই লাগে, এই জন্য ফ্রিকশন লসটা শুধুমাত্র পোস্ট টেনশন মেম্বারের জন্য এক্সক্লুসিভলি হয়। আর পরেরটাও আলোচনা করছিলাম, যেটা আমরা পরে পড়বো, যে অ্যাঙ্করেজ স্লিপ লস, ওইটাও যেহেতু পোস্ট টেনশন মেম্বারে শুধু অ্যাঙ্করেজ লাগে দুই মাথায় লক করে দেওয়ার জন্য স্ট্র্যান্ডগুলোকে, ওইটাও শুধু পোস্ট টেনশন মেম্বারের জন্যই হবে। ঠিক আছে, তো এনিওয়ে এখন আমরা আজকে যেটা দেখবো যে অ্যাকচুয়ালি ফ্রিকশন লস কেমনে হয়, কেন হয়, এটা তো বুঝলাম। এখন আমরা আসলে এস্টিমেট করব কিভাবে, কতটুকু লস হচ্ছে স্যার বা হবে। আপনার একটু ভয়েসটা বাড়ানো যাবে স্যার, মানে আমাদের হচ্ছে লো শোনা যাচ্ছে তো। সবাই লো শুনতেছো নাকি কেউ কেউ? দুই একজন বলো একসাথে, 2-4 জন বলো, সবাই লো শুনতেছো? স্যার আস্তে আস্তে এমনিতে কথা কি কেটে যাচ্ছে নাকি কথা না বোঝাতে স্যার, কথা পারতেছি? ক্লিয়ার আছে স্যার, কথা ক্লিয়ার আছে, কিন্তু জাস্ট ভয়েসটা একটু লো আছে স্যার স্যার। কথা ক্লিয়ার স্যার, সমস্যা নেই। আচ্ছা, ভয়েস আমি তো জোরেই কথা বলতেছি, কেন লো শুনতেছো জানি না। আমি আমার ল্যাপটপের ইয়ার একদম কাছাকাছি বলতেছি। হ্যাঁ, দেখো মোটামুটি চলে কিনা, এছাড়া বেশি সমস্যা হলে তাহলে অন্য করতে হবে, অন্য ব্যবস্থা করতে হবে অথবা। স্যার সমস্যা নেই স্যার, কন্টিনিউ করুন। আচ্ছা স্যার হেডফোন ইউজ করলে সমস্যা হচ্ছে না স্যার? আচ্ছা, তাহলে একটু ইউজ করো, হ্যাঁ ইউজ করো। তো এখন আজকে যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে যে ফ্রিকশন লস আসলে আমি কিভাবে এস্টিমেট করব যে কতটুকু হবে, এবং আমরা কিছু থিওরিটিক্যাল কি বলবো, মানে থিওরির উপর বেস করে কিছু ইকুয়েশনও ডিরাইভ করব, এবং সেটা করতে গিয়ে আমাদের বুঝতে হবে যে আসলে ফ্রিকশন লসের মেইন কন্ট্রিবিউটিং এফেক্ট কি কি। হুম, আম, এবং আলটিমেটলি আমরা একটা অঙ্ক দেখব শেষে। হ্যাঁ, তো প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে, আমি তোমাদেরকে ক্লাসে থাকলে আমি বোর্ডে কিছু ছবি টবি আঁকতাম। তো আমি ধরো আপাতত আজকের জন্য এই ছবিটা দিয়েই আমার ইয়াটা বোঝাচ্ছি, যেটা বলতে চাচ্ছি। তো আচ্ছা, এটার আগে আরেকটা কথা বলি, এটা বোধহয় আগে বললে ভালো হবে। ওভারঅল ফ্রিকশন লস 2টা এফেক্টের কারণে হয়, এটা স্টাডি থেকে বা রিসার্চ থেকে দেখা গেছে। একটা এফেক্টকে বলা হয় কার্ভেচার এফেক্ট। তুমি স্ট্র্যান্ডটাকে মানে কেবলটাকে, সরি কেবল তো না, ডাকটাকে যেরকম কার্ভ করে, আমরা তো দেখছি যে পোস্টাল মেম্বারের সব এফিশিয়েন্ট টেন্ডন প্রোফাইল হচ্ছে প্যারাবোলিক হয়, তাই না? এরকম প্যারাবোলিক শেপ বা কার্ভড শেপ যখন দিচ্ছ ডাককে, তার ভিতর দিয়ে যখন স্ট্র্যান্ড পাস করে দুই মাথা দিয়ে টানতেছো, স্ট্র্যান্ডটা কিন্তু আসলে স্ট্রেইট হয়ে যেতে চাবে তোমার টানের আন্ডারে। তাতেই আসলে একটা হিউজ পরিমাণের ফ্রিকশন তৈরি হয় তার সারফেসের সাথে ডাক্টের ইনার সারফেসের। এই যে তোমার ডাক্ট বা স্ট্র্যান্ড গুলা কার্ভ থাকার কারণে যে ফ্রিকশনের একটা অংশ তৈরি হচ্ছে, এটাকে বলা হয় ফ্রিকশন লস ডিউ টু কার্ভেচার এফেক্ট। ঠিক আছে, আচ্ছা আরেকটা হচ্ছে যে ধরো তুমি যদি কোনো একটা পোস্টেশন মেম্বারে ডাক্টটাকে একদম স্ট্রেইট প্লেস করলা, যেটা এফিশিয়েন্ট হবে না, বাট ধরো তুমি একদম স্ট্রেইট প্লেস করছো এবং তার ভিতর দিয়ে স্ট্র্যান্ডকেও এরকম স্ট্রেইট নিয়ে গেলা, দুই মাথায় বের করে হাইড্রোলিক জ্যাক দিয়ে টানলা। तो मुझे इस केस में এই সেকেন্ড কেসটাতে वायलेंस কোনো ফ্রিকশন লস আসলে হবে কি হবে না, এটা হচ্ছে একটু বোঝার বিষয়। এখন
যদি তুমি একদম কি বলবো আইডিয়াল কেস চিন্তা করো যে থিওরিটিক্যালি এটা হওয়া সম্ভব, যে ধরো তুমি যদি একদম প্রিসাইসলি মেনটেন করতে পারো সবকিছু, এমন হওয়া সম্ভব যে তুমি যে স্ট্রেট ডাক্টটা রাখছো তার ভিতর দিয়ে যে স্ট্র্যান্ডগুলো পাস করছে, তুমি যতই স্ট্রেচিং করো না কেন স্ট্র্যান্ডগুলো ডাক্টের ইনার সারফেসে কখনোই টাচ লাগবে না, এমন করা সম্ভব থিওরিটিক্যালি স্পিকিং, আইডিয়াল কেসে। এবং তখন তুমি বলতে পারো যে যদি আমি স্ট্রেট ডাক্ট রাখি তাহলে আসলে ফ্রিকশন লস 0 হবে, কারণ আমি টাচই লাগাচ্ছি না। কিন্তু প্র্যাকটিক্যালি তোমরা বোঝার কথা যেটা আসলে হওয়া সম্ভব না, অসম্ভব বিষয়, কারণ তোমার এত বড় একটা বিম বা গার্ডার বা মেম্বার, হ্যাঁ, তার ভিতরে একটা স্ট্যান্ডকে তুমি মানে ডাক্ট যতই স্ট্রেট থাকুক, স্ট্যান্ডকে তুমি যতই স্ট্রেট রেখে ডাক্টের ভিতরের সারফেসে টাচ না লাগানোর চেষ্টা করো, টাচ লেগেই যাবে এবং তখনও ফ্রিকশনের আরেকটা অংশ তৈরি হবে। তো এই যে তোমার স্ট্রেইট অবস্থায় ডাক্ট থাকলে যে এফেক্টের কারণে ফ্রিকশন লস হবে, এটা তো আর কার্ভেচার এফেক্ট হচ্ছে না, কারণ কার্ভেচার তো নাই এখানে। এটাকে বলা হয় হচ্ছে ওবেল এফেক্ট। নামটা আবার এখানেই আছে, ওবেল এফেক্ট বলা হয়। এই যে দুইটা টার্ম বললাম বা দুইটা সোর্স বললাম, ওভারঅল ওয়াবল ইফেক্ট আরেকবার একটু বলবেন? কোনটা? স্যার মাত্র ওয়াবল ইফেক্ট যেটা বললেন এটা ওবেল আরেকবার এফেক্টের একটু বিষয়টা বলবেন? হচ্ছে যে তোমার ডাক্ট যদি কার্ভ না থাকে, যদি তুমি স্ট্রেইট অবস্থায় ডাক্ট প্লেস করো কোনো একটা ধরো গার্ডারে এবং তার ভিতর দিয়ে স্ট্র্যান্ড ঢুকায় দুই মাথা দিয়ে টানলা, ওই অবস্থাতেও কিন্তু কিছু না কিছু ফ্রিকশন হবেই। মানে তোমার স্ট্রেচিং করার সময় স্ট্র্যান্ডের সারফেস এবং ডাক্টের ইনার সারফেস কিন্তু টাচ লাগবে এবং ফ্রিকশন হবে, তার মানে কিছুটা ফ্রিকশন লস হবে। তো ফ্রিকশন লসের এই যে মানে কি বলবো অংশটা, এইটাকে বলা হচ্ছে ফ্রিকশন লস ফ্রম ওবেল এফেক্ট বা ডিউ টু ওবেল এফেক্ট। প্রথমটা ছিল কার্ভ হওয়ার কারণে যেই ঘটনা ঘটে সেটাকে বলা হচ্ছিল কার্ভেচার এফেক্ট, এবং তার কারণে একটা পরিমাণে ফ্রিকশন লস হয়। আর স্ট্রেইট থাকলে যেই ফেনোমেনা বা যেই মেকানিজমের মাধ্যমে ফ্রিকশন লস হয় ওইটাকে বলা হয় ওবেল এফেক্ট, ওই লসটাকে বলা হয় লস ডিউ টু ওবেল এফেক্ট। বুঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে মেইন কথা। এখন প্রথমে আমি তোমাদেরকে কার্ভেচার এফেক্ট আসলে বা লস ডিউ টু কার্ভেচার এফেক্ট কোন কোন প্যারামিটার বা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এটা নিয়ে একটু কথা বলি। এই ছবিটার রেফারেন্সে কথা বলি, তো বোর্ডে আঁকা টাকার সুযোগ নাই। তো ধরো কোনো একটা স্ট্র্যান্ড এরকম প্যারাবোলিক্যালি তুমি প্লেস করছো একটা মেম্বারে, তার কোনো একটা সেগমেন্ট হচ্ছে এই অরেঞ্জ কালারের অংশটা, এটা একটা সার্কেলের মানে সেগমেন্ট হিসেবে চিন্তা করতে পারি, তাই না? এবং এই সার্কেলটার সেন্টার হচ্ছে ধরো এই পয়েন্টটা, যে সার্কেলের অংশটা এই হচ্ছে ওই সার্কেলের সেন্টার হচ্ছে এটা। এবং এই যে সেন্টারের মানে এই সেগমেন্টটা এই সার্কেলের সেন্টারে যে পরিমাণ অ্যাঙ্গেল তৈরি করে এটাকে আমরা আলফা নামে ডাকি। হ্যাঁ, নামটা হচ্ছে সাবটেন্ডেড অ্যাঙ্গেল। আর এই যে সার্কেলটা, এই সার্কেলটার যে রেডিয়াস, এটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। অনেক সময় আলফাকে শুধু কার্ভেচার বলা হয় আর আর কে তো বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। এই টার্মগুলো হচ্ছে রিলেটেড কিসের পার্সপেক্টিভে বললাম, যে ধরো তোমার স্ট্র্যান্ডটা যে কার্ভ করে প্লেস করছো তুমি প্যারাবোলিক শেপ নিয়ে, যে কোনো একটা সেগমেন্ট চিন্তা করলো, এই সেগমেন্টটা আসলে একটা সার্কেলের, আমরা যেটাকে বৃত্তচাপ বলি আর কি, হ্যাঁ, ওইটা হিসাবে চিন্তা করা যায়। ওই বৃত্তে বা ওই সার্কেলের যে সেন্টার, সেই সেন্টারে এই সেগমেন্টটা যে অ্যাঙ্গেল প্রডিউস করে সেটাকে আমরা বলি কার্ভেচার বা সাবটেন্ডেড অ্যাঙ্গেল, আর করেসপন্ডিং রেডিয়াসটাকে বলা হয় রেডিয়াস অফ কার্ভেচার। এখন ঘটনা হচ্ছে তুমি যখন এই স্ট্র্যান্ডটাকে দুই দিক থেকে টানবা, যেটা বলতেছিলাম যে তুমি একটা প্যারাবোলিক্যালি প্লেস করা স্ট্র্যান্ডকে দুই দিক থেকে টানলে সেটা কিন্তু তোমার টানের কারণে স্ট্রেইট হয়ে যেতে যাবে, সে কিন্তু তার মানে স্ট্রেইট পজিশনে চলে যেতে যাবে, কিন্তু পারবে না, কারণ তার আশেপাশে হচ্ছে তুমি ডাক্ট দিয়ে রাখছো, ডাক্ট হচ্ছে তাকে বাধা দিবে, তখনই আসলে ওই ফ্রিকশন তৈরি হবে আর কি ওই সারফেসটাতে। এখন এই ছবিটাতে যেটা দেখানো হচ্ছে যে ধরো তুমি এই সেগমেন্ট অফ দ্য স্ট্র্যান্ডকে দুই দিক থেকে টানছো, এটা হচ্ছে স্ট্রেইট হয়ে যেতে চাচ্ছে বাট পারতেছে না, কারণ ডাক্ট তাকে
উল্টা দিক থেকে একটা ফোর্স দিচ্ছে পুরো লেন্থ জুড়ে, চেপে ধরে রাখছে। এবং এই যে ফোর্স এই পুরো সেগমেন্টের উপরে, এটার রেজাল্টেন্ট ফোর্স হচ্ছে এই এন, নর্মাল ফোর্স এন। যেটা ঘটনা সেটা হচ্ছে যে এই এন এর কারণে আলটিমেটলি এই ফ্রিকশন যেটা সেটা তৈরি হয় between the surface of the duct and strand. এই কথাটা যেটা বললাম যে নর্মাল ফোর্সের কারণে ফ্রিকশনাল ফোর্স তৈরি হবে, এটা যদি বুঝে থাকো ভালো, না বুঝলে আমি একটা উদাহরণ দিই। এগুলো আমাদের ইন্টারমিডিয়েটের ফিজিক্সে ছিল, আমরা যখন ফ্রিকশন নিয়ে পড়াশোনা করছি, হ্যাঁ, ইন্টারমিডিয়েট লেভেলে, তখন এই জিনিসগুলো আসছিল। একটা উদাহরণ দিই, ধরো তোমাদের ক্লাসরুমে আমি যদি টেবিলের উপরে একটা ডাস্টারকে রেখে হাত দিয়ে ধাক্কা দিই সাইড ওয়াইজ, ডাস্টারটা কিন্তু স্লাইড করে চলে যাবে টেবিলের সারফেসের উপর দিয়ে। ডাস্টারের যে সারফেসটা টাচ করা টেবিলের সারফেসে, তার সাথে টেবিলের সারফেসের একটা ফ্রিকশন হচ্ছে, কিন্তু খুবই কম। আমি ধাক্কা দিলাম যে হাত দিয়ে ল্যাটারালি, সেটা আসলে ওই ফ্রিকশনটাকে ওভারকাম করে অবজেক্টটাকে মুভ করায় ফেলছে। ঠিক আছে, এগুলো সিনারিও 1। সিনারিও 2 তে আমি যদি ওই ডাস্টারটাকেই আমার আরেক হাত দিয়ে ভার্টিক্যালি আপওয়ার্ড ডিরেকশন থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করি, হ্যাঁ, মানে ধরো আমি ডান হাত দিয়ে ধাক্কা দিব তাকে একটু পরে আবারও ল্যাটারালি, বাট আমি বাম হাত দিয়ে তার আগে ওইটাকে আমি চেপে ধরে রাখছি টেবিলের উপরে ভার্টিক্যালি, এবং তারপরে আগের মতোই হাত দিয়ে ল্যাটারালি এটাকে স্লাইড করানোর চেষ্টা করলাম। এবং আমি যদি যথেষ্ট পরিমাণে ধাক্কা দিই ল্যাটারালি, তাহলে এবারও সেটা কিছুটা মুভ করবে ল্যাটারালি। এবার কিন্তু মুভমেন্টের ভ্যালু কম হবে, বা আমার মুভ করাতে কিন্তু এফোর্ট বেশি দিতে হবে। কারণ কি, এবার দুইটা সারফেসের ভিতরে ফ্রিকশনের পরিমাণ বেশি কাজ করতেছে, বেড়ে গেছে, ফ্রিকশন বেশি কাজ করতেছে। কারণটা কি, সারফেস কিন্তু চেঞ্জ হয় নাই। আগে যে দুইটা সারফেসের ভিতরে ফ্রিকশন হচ্ছিল, এখন সেই দুইটা সারফেস নিয়ে কথা বলতেছি। ডিফারেন্সটা হচ্ছে আগের বার যে নরমাল ফোর্স ছিল সেটা ছিল সলিড, ডাস্টারটা শুধুমাত্র সেলফ ওয়েট। আর এর পরের বার আমি অ্যাডিশনালি আমার আরেক হাত দিয়ে ওই দুইটা সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে অ্যাডিশনালি আরেকটা ফোর্স অ্যাপ্লাই করছি। মানে আইডিয়াটা হচ্ছে এরকম, দেখো মনে করতে পারো কিনা, এগুলো আমাদের আগে ফ্রিকশন আসলে কতটুকু তৈরি হবে দুইটা সারফেসের ভিতরে সেটা ডিপেন্ড করে ওই দুইটা সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে কতটুকু নরমাল ফোর্স আছে তার উপরে। আমি দিছিলাম, ঠিক আছে, ঠিক আছে, ওটা আমি ইয়া করে দিছি মনে হয়, দেখো কার্ভেচার এফেক্টের একটা প্যারামিটার যেটার উপর ডিপেন্ড করবে যে ফ্রিকশন লস ফর কার্ভেচার এফেক্ট কতটুকু হবে, সেটা হচ্ছে কতটুকু তোমার এই নরমাল ফোর্সটা আসলে কাজ করতেছে দুইটা সারফেসের পারপেন্ডিকুলার ডিরেকশনে। ওকে, এখন একটু ছবি আঁকতে হবে এখানে। আমি ধরো আমি একটা ইয়া করি, এটা আমাদেরকে দুইটা ইয়া এঁকে দেখায়, দুইটা বিম এঁকে দেখায় একটা जेपी साहब कहाँ नहीं थे, बाकी निकल गए सारे। हाँ देखा मैंने, कुछ चल रहा है क्या सुनजी? দুইটা সেম ऊपर से उधर ডাইমেনশনের চিন্তা করো, হয়তো আঁকা ঠিক হচ্ছে না, বাট এটা সেম ডাইমেনশন। से तो ऑर्डर आते रहते প্রথমটাতে এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস, দ্বিতীয়টাতে নিউট্রাল অ্যাক্সিস। मेरी तरफ প্রথমটাতে আমি পোস্ট টেনশন যে স্ট্র্যান্ডটা এটাকে এভাবে প্যারাবোলিক্যালি শেপ দিলাম, जेपी सर को बता दीजिएगा मैं। ইসেন্ট্রিসিটি এটা মাঝখানে, হ্যাঁ, দুই মাথা ধরো সিজি বরাবর চলে গেছে। আর দ্বিতীয়টাতেও আমি একই কাজ করছি, বাট ইসেন্ট্রিসিটি অনেক বাড়াইছি আর কি, মানে অনেকখানি তাকে কার্ভেচার দিছি। अभी वही जा रहा हूँ, छोड़ देता हूँ आपको। এবং এই দুইটাতেই আমি দুই মাথা দিয়ে একই পরিমাণ ফোর্সে টানলাম। ফোর্সের পরিমাণ একই, যদি থেকে যখন স্প্রিং করতেছে ফোর্সের পরিমাণ একই, কার্ভেচার বা ইয়ের ভ্যালু ডিফারেন্ট। তো আমি যেটা বললাম যে এরকম করে স্ট্রেচিং করলে স্ট্র্যান্ডগুলো তার কার্ভ শেপ থেকে স্ট্রেইট হয়ে যেতে যাবে, টান হয়ে যেতে যাবে, এটাতেই সেই ঘটনা ঘটবে। আমার প্রশ্ন তোমাদের কাছে, দুই একজন অ্যান্সার দাও যে কোন কেসটাতে ফোর্স একই অ্যাপ্লাই করবো আমি, মানে দুইটা কেসে কি তার টান হয়ে যাওয়ার প্রবণতা একই হবে নাকি কম বেশি হবে? স্যার কম বেশি হবে, দুই নাম্বারটাতে কম হবে আর প্রথমটাতে বেশি। কি হবে দুই নম্বরটাতে কম হবে বলতে বুঝি নাই। মানে স্যার দুই নাম্বারটাতে এফোর্ট বেশি দিতে হবে, মানে ইলংগেট করার জন্য। तभी ये दो आदमी आए।
और না, আমি কোশ্চেনটা করছিলাম যে ধরো স্ট্র্যান্ডটা তার আগের অবস্থায় যে ফিরে আসতে চাচ্ছে, ये दोनों अचानक সে गायब ডাক্টের উপরে যে ফোর্স অ্যাপ্লাই করবে, कुछ भी नहीं करने ডাক্টের উপরে স্ট্র্যান্ডটা যে ধাক্কা এটা দিয়ে স্যার তারপর 2 নাম্বারটাতে বেশি হবে। বেশি হবে। হ্যাঁ, আরেকজন বলো गहरा তুমি, कुछ यार একজন যে বলছে তার সাথে এগ্রি করতেছো যে 2 নাম্বার স্ট্র্যান্ডটা ডাক্টের উপর বেশি পরিমাণ ধাক্কা প্রডিউস করবে, মানে সে হচ্ছে কেস 1 এর চেয়ে জোরের সরে আগের অবস্থায় ফিরতে চাবে, আমি যদি ভাবে বলি। আরেকজন বা 2 জন আরো বলো যে এগ্রি করলা কিনা এই কনসেপ্টের সাথে। তুই এগ্রি করতেছো না, তাই না? কেউ ক্লাসে আছে? তাহলে কি সবাই অন্যটা বলতেছো যে 1 নাম্বারটাতে টান হওয়ার প্রবণতা বেশি? শুনতে পাচ্ছ আমি সবাই? আচ্ছা, রেসপন্ড করতে হবে, বলো। জি স্যার, আমি হচ্ছে এগ্রি করছি। 2 নাম্বারটাতে হচ্ছে স্ট্র্যান্ড থেকে ডাক্টে তৈরি হওয়া ইন্টারনাল ফোর্সের ভ্যালু বেশি হবে, তাই তো? ঠিক আছে, তাহলে এটাই আসলে হবে, যেহেতু এইটাতে তোমার বেশি, साढ़े पाँच হ্যাঁ, কি বলবো, ইসেন্ট্রিসিটি বেশি, মানে তার হচ্ছে ডিফ্লেক্টেড শেপ বা जैसे কার্ভড কন্ডিশন, এটা এটার চেয়ে বেশি, 1 নাম্বারের চেয়ে বেশি। কাজেই अजीब सी 2 নাম্বারটাতে আমি এখানে যেই এন ভ্যালুটা দেখাইলাম, অ্যাকচুয়ালি 2 নাম্বার কেসটাতে এন এর পরিমাণ বেশি তৈরি হবে। दवाई हुई है नहीं लगी ওকে, देखो कैसा তার মানে দেখো যে আমি তোকে যেটা বললাম যে ফ্রিকশন ডিপেন্ড করে এন এর উপরে, এন আবার ডিপেন্ড করতেছে হচ্ছে তোমার কার্ভেচারের উপর, अरे जा তাই मैंने না? तो लगा था तेरा তো এটা গেল একটা জিনিস। আচ্ছা, আরেকটা হচ্ছে ছবিটা মুছে ফেললাম, থাকলে ভালো হতো, বাট ওইটা রেফারেন্সে বলতেছি। ধরো এখন এই প্রথম ছবিটাই ধরো, প্রথম কেসটা আমি চিন্তা করছি, ধরো শুধুমাত্র প্রথম কেসটাতে আমি একবার ফোর্স দিয়ে যে টানতেছি 2 দিকে, সেটার পরিমাণ কম দিচ্ছি, আর আরেকবার অনেক বেশি জোরে ফোর্স দিয়ে টানতেছি। এই ক্ষেত্রে তো আশা করি জিজ্ঞেস করা লাগবে না, যাতে সবাই এগ্রি করার কথা আমার সাথে, যে এবার সেকেন্ড টাইম যখন আমি জোরে ফোর্স দিয়ে টানবো, তখন কার্ভ স্ট্র্যান্ডটা বেশি এফোর্ট, মানে বেশি ফোর্স অ্যাপ্লাই করে তার আগের অবস্থায় ফিরতে চাবে। তবে এটা জি হচ্ছে স্যার। আরেকটা প্যারামিটার যে তোমার এই এন এর ভ্যালু, যেটা এই এন এর ভ্যালু একটা হচ্ছে কার্ভেচারের উপর ডিপেন্ড করে দেখলাম, আর একটা হচ্ছে তুমি এখানে কতটুকু ফোর্স দিয়ে টানতেছো স্ট্র্যান্ড গুলাকে, অবভিয়াসলি তার উপরেও ডিপেন্ড করবে। बिल्कुल नहीं তাহলে এই হচ্ছে তোমার 2টা মেইন প্যারামিটার যার উপরে কার্ভেচার এফেক্ট ডিপেন্ড করে। একটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি প্যারামিটার 3টা, তার ভিতরে 2টা হচ্ছে এই 2টা, যে একটা হচ্ছে যে কার্ভেচার কতটুকু তোমার স্ট্র্যান্ডের সেটা, আরেকটা হচ্ছে তুমি কতটুকু ফোর্সে টানতেছো। এই 2টা আলটিমেটলি ডিক্টেট করে এন কত হবে, এবং এন ডিক্টেট করে হচ্ছে ফ্রিকশন কতটুকু হবে। আর যেটা বললাম যে 3টা প্যারামিটারের উপর টোটালি ডিপেন্ডেন্ট, 3 নম্বর প্যারামিটারটা হচ্ছে 2টা সারফেসের ফ্রিকশনাল ক্যারেক্টারিস্টিক্স বা ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট দিয়ে যেটাকে আমরা করি, রিপ্রেজেন্ট করি। যদি ধরো ডাক্টের ইনার সারফেস এবং স্ট্যান্ডের আউটার সারফেস খুবই রাফ হয়, এবড়ো থেবড়ো হয় যদি খুবই, তাহলে ফ্রিকশন বেশি হবে। যদি খুবই স্মুথ হয় তাহলে ফ্রিকশন কম হবে, ইত্যাদি। তো এই কথাগুলাই আমার এখানে বলা আছে। দেখো যে ওভারঅল যে মানে কার্ভেচার এফেক্টের জন্য যে ফ্রিকশন হবে সেটা ডিপেন্ড করে এই 3টা প্যারামিটারের উপরে, কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, কার্ভেচার অফ দ্য টেন্ডন বা স্ট্র্যান্ড, আর হচ্ছে অ্যামাউন্ট অফ প্রিসপেসিভ ফোর্স। ওকে, আচ্ছা। আর ওয়েবেল এফেক্টের কথা যেটা বললাম, এইটা আসলে কিছুটা কমপ্লিকেটেড। এটা আসলে সরাসরি থিওরিটিক্যালি এভাবে প্রমাণ করা যায় না যে আমি যদি একটা ডাক্টকে স্ট্রেট করে রাখি, তার ভিতর দিয়ে স্ট্র্যান্ড টানলে ফ্রিকশন লস কেমন হবে ইত্যাদি থিওরিটিক্যালি ব্যাখ্যা করলাম বা প্রমাণ করলাম, ওরকম প্রমাণ নাই। এটা ধরো অনেক এক্সপেরিমেন্ট করে বা টেস্ট করে ডাটা নিয়ে এটার উপর বেস করে হিসাব করা হয়েছে, এবং ওয়েবেল এফেক্টটাকে আসলে একটা এমপিরিক্যাল কোএফিসিয়েন্টের মাধ্যমে মানে আমরা
হিসাব করি বা কনসিডার করি, সেই কোএফিসিয়েন্টটাকে বলা হয় কে। কেটাকে বলা হয় হচ্ছে ওবেল কোএফিসিয়েন্ট। কে এর ইউনিট হয় হচ্ছে পার ফিটে। এবং তোমার স্ট্র্যান্ডের ম্যাটেরিয়াল বা সারফেস কি ধরনের এবং ডাক্টের ম্যাটেরিয়াল এবং সারফেস কি ধরনের, এর উপর বেস করে ওই ডাক্ট প্রোডাকশনের যে কোম্পানি বা স্ট্র্যান্ড প্রোডাকশনের যে কোম্পানি, তারা তোমাকে কে এর ভ্যালুটা দিয়ে দিবে। তারা রিসার্চ করে বের করে তোমাকে কে এর ভ্যালুটা দিয়ে দিবে। তুমি জাস্ট তোমার স্ট্র্যান্ডের যে টোটাল লেন্থ, ওইটাকে কে দিয়ে গুণ দিলেই পেয়ে যাবা যে ওভারঅল তোমার মানে ওয়েবেল এফেক্টের জন্য কতটুকু ফ্রিকশনাল লস হবে। আমরা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে। যাই হোক, এখন যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে বেসিক কথা বা থিওরিটিক্যাল মেইন কনসেপ্ট গুলা। এগুলোর উপর বেস করে যেটা বললাম যে আমাদের আসলে একটা ইকুয়েশন ডিরাইভ করতে হবে, সেই ডিরাইভেশনটা এখানে দেখানো আছে। আমি যে কথাগুলো বললাম এগুলো এখানে বলছে বিভিন্ন ভাবে এখানে, এবং এগুলোর উপর বেস করে কিছু ট্রিগোনোমেট্রিক কনসেপ্ট অ্যাপ্লাই করে ফাইনালি কিছু ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে টোরে ফাইনালি এই হচ্ছে আমার ফাইনাল ইকুয়েশনটা। আমি এগুলো আর বলবো না, এগুলো তোমরা দেখবা নিজেরা কি করা হয়েছে। এটা হচ্ছে আমার ফাইনাল লস ফ্রিকশন লস ক্যালকুলেশনের ইকুয়েশনটা। ইকুয়েশনে কি হচ্ছে লস হয়ে যাওয়ার পরের ফোর্স, সেটা হবে পি নট লস হয়ে যাওয়ার আগের ফোর্স ইনটু একটা টার্ম যেটা এক্সপোনেনশিয়াল ফর্মে আছে। এবং এক্সপোনেন্ট টার্মের উপরে দেখো দুইটা টার্ম আছে, একটা হচ্ছে মিউ আলফা আর একটা হচ্ছে কে এক্স। এই মিউ আলফা, যেটা মিউ একটুকে বললাম ফ্রিকশনাল কোএফিসিয়েন্ট, এবং আলফা হচ্ছে কার্ভেচার। মানে এই দুইটা মানে মিউ এবং আলফা, এই টার্মটা হচ্ছে রিলেভেন্ট অর রিলেটেড টু কার্ভেচার এফেক্ট। আর কে যেটা, সেটা হচ্ছে একটু আগে যেটা বললাম যে ওয়েবেল কোএফিসিয়েন্ট ইনটু টোটাল লেন্থ দিয়ে গুণ দিবা কেটাকে, কে এক্স। এই টার্মটা হচ্ছে ওয়েবেল কোএফিসিয়েন্টের সাথে রিলেটেড। এবং আমরা জানি যে এক্সপোনেন্ট বা ই এর উপরে যে কোনো কিছুই তুমি যদি দাও তাহলে ওভারঅল এই টার্মটার ভ্যালু আসবে লেস দ্যান 1। তার মানে তুমি আসলে ইনিশিয়াল যে লস হওয়ার আগের ফোর্স সেটাকে লেস দ্যান 1 এর একটা ভ্যালু দিয়ে গুণ দিচ্ছ, আলটিমেটলি তুমি লস হয়ে যাওয়ার পরে কমে যাওয়ার যে ফোর্সটা সেটা পাবা। ওকে, তোমাদের টিউবাইলিনের বইতে সেম ডিরাইভেশনটাই দেখানো আছে, আমি এটাও এখানে দিছি, জিনিস একই। হ্যাঁ, যদি মানে এই স্লাইডগুলো থেকে বুঝতে কারো অসুবিধা হয় বা ঝামেলা হয়, অথবা এইভাবে এখানে যেভাবে বলা আছে সেভাবে হয়তো বুঝবা, আমি এটাও রেখে দিচ্ছি। আলটিমেটলি ইকুয়েশন যেটা এখানে বের হয়েছে একই, একদম সেম ইকুয়েশন। নোটেশনগুলো আলাদা, ওইখানে বলা হয়েছিল তোমার ই দিয়ে, এখানে বলা হচ্ছে এফ দিয়ে। হ্যাঁ, ওখানে বলা হয়েছিল লস হয়ে যাওয়ার আগের ফোর্স হচ্ছে পি নট, এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে F1। ওখানে বলা হচ্ছিল লস হয়ে যাওয়ার পরের ফোর্স হচ্ছে PX, এখানে বলা হচ্ছে F2। এই টার্মগুলো কিন্তু আবার একই আছে। এল বলতে পুরো লেন্থ বুঝাইছে আর কি। আরেকটা হচ্ছে যে আমি এখানে এই যে দুইটা ইয়া দেখাইলাম, ডিরাইভেশন দেখাইলাম, এখানে যেসব কনসিডারেশন করা হয়েছে সেসব কনসিডারেশনের ভিতরে কিছু সিম্পলিফাইড অ্যাজাম্পশন যদি তুমি ইনক্লুড করো, চাইলে এই ইকুয়েশনটা আরেকটু সিম্পলিফাইড একটা ফর্মে পাওয়া যায়। হ্যাঁ, সেটাই হচ্ছে ডিরাইভেশন 3 আকারে আমি এখানে আমাদের স্লাইডে দিচ্ছি, এবং সেই ইকুয়েশনটা হচ্ছে এইটা। দেখো এখানে ডিফারেন্স হচ্ছে এক্সপোনেনশিয়াল টার্মটা নাই, কারণ আমি বেশ কিছু অ্যাজাম্পশন করছি তো আমার এক্সপোনেনশিয়াল টার্মটা চলে গেছে। বাকি জিনিসগুলো আগের মতোই আছে, যেমন মিউ আলফা টার্মটা আছে, কে এল বা কে এক্স টার্মটা আছে, F1 আছে, F2 আছে ইত্যাদি। এবং এখানে দেখো বাম দিকে আমাদের এই ইকুয়েশনের ফরম্যাটে বাম দিকে আছে কি যে F2 মাইনাস F1। F2 ছিল হচ্ছে লস হয়ে যাওয়ার পরের ফোর্স, নাকি আগেরটা ছিল, তারা ভুলে গেল। হ্যাঁ, F2 ছিল লস হয়ে যাওয়ার পরেরটা,
আর F1 হচ্ছে লস হয়ে যাওয়ার আগেরটা। তো তাদের ডিফারেন্সটা হচ্ছে লসের পরিমাণটা। উপরে তাহলে আছে লসের পরিমাণ, নিচে আছে লস হয়ে যাওয়ার আগের ফোর্স। তার মানে এই ইকুয়েশনের যে ফরম্যাট সেটাতে তুমি বাম দিকে পাবা হচ্ছে লস হয়ে যাওয়ার আগের কম্প্যারিজনে কতটুকু লস হইলো, এটা তুমি 100 দিয়ে গুণ দিলে আসলে পার্সেন্টেজ অফ লস পাবা বাম দিকেরটাতে। ওকে, আচ্ছা, অঙ্ক করলে ক্লিয়ার হবে। আরেকটা জিনিস একটু বলা দরকার, সেটা হচ্ছে যে আমাদের প্রথম যে ইকুয়েশনটা দেখাইছিলাম এখানে যে পি সাবস্ক্রিপ্ট এক্স লেখা ছিল এবং কে এর সাথেও এক্স দিয়ে গুণ আছে। এক্স এর বিষয়টা কি? এক্স বোঝাচ্ছে যে তুমি আসলে তোমার মেম্বারের কোন পজিশনে আছো, এন্ড থেকে কতটুকু দূরে আছো, তার উপর বেস করে অ্যাকচুয়ালি যেটা হবে যে ফ্রিকশন লস আসলে ভ্যারি করবে along the length of the girder। এটা হচ্ছে এরকম, তুমি যদি একটু তাকাও, এটা একটা প্যারাবোলিক প্রোফাইলওয়ালা ধরো পোস্ট টেনশন বিম বা গার্ডার। এই গার্ডারটাতে আমি এই দিকে অ্যাঙ্কর করে ফেলছি আর শুধু একদিক থেকে হাইড্রোলিক জ্যাক দিয়ে টানছি, এটা হচ্ছে হাইড্রোলিক জ্যাক। হাইড্রোলিক জ্যাক দিয়ে টানতেছি একদিক থেকে, ওই দিকে লক করা আর কি আগে। এই যে হাইড্রোলিক জ্যাকের ফোর্সটা মানে স্ট্যান্ডে কতটুকু যাচ্ছে সেটার একটা প্লট হচ্ছে নিচে দেওয়া আছে। দেখো হাইড্রোলিক জ্যাকের ঠিক পরপর যে স্ট্যান্ডের অংশটুকু তারা কিন্তু পুরো ফোর্সটাই পাবে, কারণ ফ্রিকশন কিন্তু তখন আসলে হওয়ার জায়গাই হয় নাই, তেমন একটা পায় নাই। হাইড্রোলিক জ্যাকে যেই ফোর্সটা অ্যাপ্লাই করছো তুমি হাইড্রোলিক জ্যাক দিয়ে পি নট, একদম এই জায়গাতে এক্স্যাক্টলি ওই ভ্যালুই পাচ্ছে স্ট্র্যান্ড। তুমি যতই দূরে যাচ্ছ এখান থেকে ততই কিন্তু এই ডাক্ট এবং স্ট্যান্ডের ভিতরে ফ্রিকশনের মানে প্রবণতা বাড়তেছে বা পরিমাণ বাড়তেছে, এবং ওভারঅল তুমি যত দূরে যাচ্ছ তত স্ট্যান্ডে থাকা বা স্ট্যান্ডে পাস হওয়া এফেক্টিভ ফোর্সের ভ্যালু কমতেছে এই ট্রেন্ড অনুযায়ী। তো একদম শেষ মাথায় স্ট্যান্ডের যে অংশ সেখানে কিন্তু অনেকখানি কম যাবে আর কি তোমার অ্যাপ্লাই করা ফোর্স, রাইট? তার মানে এখানে আসলে px যেটা এটা হচ্ছে কমে যাওয়ার পরে, লস হওয়ার পরে এফেক্টিভ কতটুকু থাকতেছে আমার স্ট্যান্ডে ফোর্স, সেটা এটার ইকুয়েশন আমি একটু আগে যেটা দেখাইলাম সেটা ছিল। আর আমি যদি এখানে তোমাদেরকে জিজ্ঞেস করি আসলে এখানে লস কোনটা, মানে গ্রাফিক্যালি এই লাইনটা তো বোঝাচ্ছে যে এফেক্টিভ ফোর্স কেমন চেঞ্জ হচ্ছে, সেটা তাহলে লসের ইয়াটা কি? সেটা হচ্ছে তুমি যদি একটা স্ট্রেট লাইন টানো, মানে এগুলো হচ্ছে লস, এই জোনটা হচ্ছে লস, তাই না? তার মানে ইনিশিয়ালি লস ছিল না, তুমি যত দূরে যাচ্ছ তত লসের পরিমাণ বাড়তেছে, একদম শেষ মাথায় সবচেয়ে বেশি লস হবে, রাইট? এই জন্য যেটা করা হয় পোস্ট টেনশন মেম্বারে সবসময় চেষ্টা করা হয় ফ্রিকশন লস কমানোর জন্য দুই দিক থেকে দুইটা হাইড্রোলিক জ্যাক দিয়ে টানার। তাহলে কি হবে যদি টানতে পারো, তাহলে যেটা হবে তাহলে তোমার এই ডায়াগ্রামটা হবে তখন এরকম, তুমি এই দিক থেকেও টানতেছো এবং আলটিমেটলি সবচেয়ে বেশি লস হবে আসলে মিড স্প্যানে, এবং এই লসটা তুমি একটু আগে মানে সবচেয়ে বেশি লস বলতে আমি বুঝেছি আসলে এইটা, মানে তো স্ট্রেট লাইন থেকে মানে এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি লস। আর একটু আগে তোমার সবচেয়ে বেশি লস হচ্ছিল এই মাথায় এতটুকু। আশা করি বুঝতে পারতেছো যেটা বললাম। আমি যদি আরেকবার বলি যে পোস্ট টেনশন মেম্বারে ফ্রিকশন লস কমানোর জন্য আইডিয়াল হবে তুমি যদি দুই মাথা থেকে দুইটা হাইড্রোলিক জ্যাক দিয়ে টানতে পারো, তাইলে আমি এখানে যেভাবে আঁকছি এইভাবে ফ্রিকশন লস হবে, এবং সবচেয়ে বেশি লস হবে হচ্ছে মিড স্প্যানে, মানে মিড সেকশন, হ্যাঁ মিড স্প্যান সেকশনে, যেটা নাকি একদিক থেকে টানলে যে পরিমাণ লস হইতো তার চেয়ে অর্ধেক ধরতে পারো। যতটুকু বললাম যদি কারো কোনো কোশ্চেন থাকে করতে পারো। আমার মেইন কথা বলা শেষ, এখন একটা অঙ্ক দিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে আসলে এটা মানে অ্যাপ্লাই কেমনে করবা অঙ্কে। তার আগে যদি কারো কিছু বলার থাকে বলতে পারো, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে যতটুকু বললাম।
এটা হচ্ছে টিউবালিনের 4 নাম্বার চ্যাপ্টারের 4 নাম্বার অঙ্ক, এক্সাম্পল 4.4। অঙ্কটা হচ্ছে এরকম, একটা টু স্প্যান কন্টিনিউয়াস বিম পোস্ট টেনশন করা প্যারাবোলিক প্রোফাইল দিয়ে, হ্যাঁ, এবং প্রোফাইলটার বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আমরা একটু পরে কথা বলতেছি। কিভাবে করতে বলছে একটু দেখি, অঙ্কটা পড়ি একবার। বলা হচ্ছে যে a precise concrete beam is continuous over two spans and its curved tendon is to be tension from both ends। দেখছো, তার মানে এখানে বলছে দুই মাথা থেকেই তুমি হাইড্রোলিক জ্যাক দিয়ে টানবা। তাহলে একটু আগে যেটা বললাম সেই কনসেপ্ট অনুযায়ী সবচেয়ে বেশি ফ্রিকশন লস হবে কিন্তু আসলে মাঝে, এই সেকশনটাতে বা এই পজিশনটাতে। কি বলা আছে পরে, কম্পিউট দ্য পার্সেন্টেজ লস অফ প্রি স্ট্রেস ডিউ টু ফ্রিকশন ফ্রম ওয়ান এন্ড টু দ্য সেন্টার অফ দ্য বিম। ওরা আসলে বলেও দিছে যে তুমি এক মাথা থেকে শুরু করে সেন্টার পর্যন্ত ফ্রিকশন লস কতটুকু হবে সেটা বের করো, কারণ ওই সেন্টার পর্যন্তই ম্যাক্সিমাম হবে লস। যদি এটা নাও বলা থাকতো, যদি জাস্ট বলা হতো যে এই বিমের ম্যাক্সিমাম ফ্রিকশন লস কোথায় হয় বলো এবং বের করো, তাহলেও তোমাকে কিন্তু বুঝে নিতে হতো যে যেহেতু দুই মাথা থেকে টানতেছি ম্যাক্সিমাম লস কোথায় হবে। আচ্ছা, এরপরে আর কি দেওয়া আছে, দ্য কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বিটুইন দ্য কেবল এন্ড দ্য ডাক্ট ইজ টেকেন অ্যাজ 0.4, মানে এটা হচ্ছে মিউ এর ভ্যালু 0.4, এবং দ্য অ্যাভারেজ ওয়েবল or length effect is represented by Wobble coefficient K, এটার ভ্যালু হচ্ছে 0.0008 per feet। ওকে, আচ্ছা, অঙ্কটার সলিউশনে যাওয়ার আগে আরো কিছু জিনিস দেখাই। আমি যদি একটু স্যার কোশ্চেন ছিল, স্যার ওয়েবল ইফেক্টটা তো তখন আসে যখন আমরা স্ট্রেটলি মানে স্ট্রেট ভাবে কাজটা করি, এখানে তো কার্ভ করা, তাহলে ওয়েবল কোএফিসিয়েন্টটা কেন দেয়া? আচ্ছা, এটা ভালো মানে ভালো পয়েন্ট বলছো, আমার এটা বলা উচিত ছিল। সেটা হচ্ছে যে কোনো কার্ভড মেম্বারে কার্ভেচার এফেক্টও থাকে এবং সাথে সাথে ওয়েবল এফেক্টও থাকে। ওয়েবল এফেক্টটার বিষয়টা এমন ভাবেই ধরে যে কে যে বিষয়টা, এটা এমন ভাবেই বের করা হয়েছে, মডেল করা হয়েছে, যেটা আসলে স্ট্রেট কেবলের জন্য প্রযোজ্য অ্যাজ ওয়েল অ্যাজ কার্ভড কেবলের জন্য প্রযোজ্য। ঠিক আছে, বুঝতে পারছি। তার মানে যে কোনো কার্ভড কেবলে আসলে ওভারঅল ফ্রিকশন লস বেশি হবে, কারণ তখন বোথ কার্ভেচার এফেক্ট এবং ওয়েবল এফেক্ট থেকে লস হবে, আর স্ট্রেইটে কম হবে ফ্রিকশন লস, শুধু ওয়েবল এফেক্ট থেকে হবে। যেটা বলতেছিলাম, এইখানে আমি যদি একটু তোমাদের আরেকটু ইয়ে করে দেখাই, দেখো যে আমার তো এ থেকে ই পর্যন্ত হিসাব, এ থেকে বি পয়েন্ট পর্যন্ত যে স্ট্যান্ডের অংশটা, এটাতে কিন্তু কোনো কার্ভেচার নাই, এই জায়গাটা কিন্তু স্ট্রেইট, যদিও এতটুকু অংশ ইনক্লাইন্ড, বাট কার্ভেচার কিন্তু নাই। তার মানে এবি সেগমেন্টের জন্য কিন্তু আসলে শুধুমাত্র ওয়েবল এফেক্টের জন্য ফ্রিকশন লস হবে। আচ্ছা, বি থেকে সি এতটুকু অংশে কার্ভেচার হয়েছে, তার মানে এই বি থেকে সি এর ভিতর হিসাব করার সময় আমার দুইটা এফেক্টই ধরতে হবে, এবং কার্ভেচার যে হয়েছে এটার হিসাবটা এখানে দিয়ে দিছে যে বি পয়েন্টে তুমি যদি ট্যানজেন্ট টানো এবং সি পয়েন্টে যদি ট্যানজেন্ট টানো, এই দুইটা ট্যানজেন্টের মাঝখানে রিলেটিভ যে অ্যাঙ্গুলার ডিফারেন্স ইন রেডিয়ান, সেটা ভ্যালু দেওয়া আছে 0.167। তার মানে এটাই আসলে তোমার জন্য আলফা, কতটুকু আমার অ্যাঙ্গেল চেঞ্জ হইলো ফ্রম বি টু সি। বুঝছো, তুমি যদি আসলে এই বি এবং সি মাঝখানে যে সার্কেলের সেন্টারে মিট করছে, মানে বি এবং সি থেকে টানা রেডিয়াস যেটা সার্কেলে মিট, এদের মাঝখানের অ্যাঙ্গেলও কিন্তু আসলে এইটাই, হিসাব করে দেখো ট্রিগোনোমেট্রির ফর্মুলা অ্যাপ্লাই মানে কনসেপ্ট অ্যাপ্লাই করলে একই ভ্যালু। এটাই হচ্ছে আমার বি এবং সি এর মাঝখানের জন্য সেগমেন্টের জন্য প্রযোজ্য আলফার ভ্যালু। আবার সি থেকে ডি পোর্শন আবার স্ট্রেইট, কোনো কার্ভেচার এফেক্ট নাই, এবং ডি থেকে ই আবার কার্ভ করছে। এখানে হিসাবটা হচ্ছে যে ডি পয়েন্টে টানা ট্যানজেন্ট হচ্ছে এইটা, এই লাইনটা, আর ই পয়েন্টে তো আসলে আবার ও ঘুরে যাচ্ছে, তার মানে ই পয়েন্টে তুমি যদি ট্যানজেন্ট টানো, ওই ট্যানজেন্টটা একদম স্ট্রেইট লাইন হবে, এই স্ট্রেট লাইন তুমি ধরতে পারো, এটাও ধরতে পারো হিসাবে। তাহলে ডি পয়েন্টের ট্যানজেন্ট এবং ই পয়েন্টের ট্যানজেন্টের মাঝখানের অ্যাঙ্গুলার ডিফারেন্স হচ্ছে ইন রেডিয়ান 0.1, মানে ডি থেকে ই সেগমেন্টের জন্য প্রযোজ্য আলফার ভ্যালু হচ্ছে 0.1। ওকে,
मैं जानती हूँ कि कितना এখন এই অঙ্কটা আমরা তিনটা ওয়েতে করব, ঠিক আছে? মনোযোগ দিয়ে দেখো। প্রথম দুইটা ওয়ে যদি বুঝে ফেলো তাহলে থার্ডটা বুঝাইতে 2-4 মিনিট লাগবে। প্রথম দুইটা বুঝে একটু आगे वाला शीशा মানে कब ফোকাস बंद দিতে किया হবে। আচ্ছা, প্রথম সলিউশনটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং খুবই গ্রস বা ক্রুড বলবো, এবং এটাকে বলাই হচ্ছে যে অ্যাপ্রক্সিমেট সলিউশন। কি করা হয়েছে? এই যে আমরা যে লাস্ট ডেরিভেশনটা দেখলাম, যে যেখানে আসলে আমরা এক্সপোনেনশিয়াল টার্মটাকে ইগনোর করছি বা বাদ দিছি, এবং এটা হচ্ছে আমার ইকুয়েশন পাওয়া গেছিল লস ক্যালকুলেশনের, ওইটা অ্যাপ্লাই করা হয়েছে এই এই ফার্স্ট সলিউশনে, এই যে ইকুয়েশনটা। এবং আরো ইন্টারেস্টিংলি এখানে যেটা করা হয়েছে, ওই সেগমেন্ট ওয়াইজ চিন্তা না করে একবারে বসায় দেওয়া হয়েছে। যেমন আমার তো ইকুয়েশনটা ডান দিকে হচ্ছে মাইনাস কে ইন্টু এল, এল হচ্ছে টোটাল লেন্থ, যেটা করা হয়েছে এ থেকে শুরু করে ই পর্যন্ত টোটাল লেন্থ, তুমি যদি ভ্যালুগুলো যোগ করো পাবা হচ্ছে 70 ফিট। একবারে বসাই দিছি। মাইনাস মিউ এর ভ্যালু দেওয়া ছিল 0.4, এবং আলফা তো আসলে সেগমেন্ট ওয়াইজ আমি দেখাইলাম কোনটার ভ্যালু কত। স্যার হ্যাঁ, স্যার ডি পয়েন্টটা কি স্যার মিড পয়েন্ট ছিল? না ই পয়েন্টটা মিড পয়েন্ট। স্যার আমরা তাহলে বুঝবো কিভাবে যে ডি পয়েন্ট থেকে ইয়ে হবে, নিচের ডিসটেন্স না আলাদা থাকলে? ডি পয়েন্ট থেকে কি হবে বুঝি নাই। ডি পয়েন্ট থেকে ই পয়েন্ট, যে এটা ডি পয়েন্ট আমরা কিভাবে ডিনোট করব যদি ডিসটেন্স না দেওয়া থাকতো? তোমার কোশ্চেন পুরোটা বলো, আমি বুঝি নাই, পুরোটা বলো কোশ্চেন। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে যে পয়েন্টটা, ডি পয়েন্ট থেকে তো আমরা টেনজেন্ট আঁকা শুরু করলাম। ডি পয়েন্ট থেকে তুমি হ্যাঁ একটা ট্যানজেন্ট টানছো, হ্যাঁ। জি স্যার, এখানে আমি এই ডি পয়েন্টটা কিভাবে পেলাম? এই ডিসটেন্সের কারণেই তো পেয়েছি, একটা ডিসটেন্স দেওয়া ছিল দেখে। কোন ডিসটেন্স দেওয়া ছিল? ওই যে 17.5 ফিট। না হ্যাঁ দেওয়া ছিল, রাইট, হ্যাঁ দেওয়া ছিল। তারপরে মানে স্যার এই জিনিসটা কি মানে দেওয়া না থাকলে আমরা কিভাবে বের করবো? এটাকে এজিউম করে রাখবো হ্যাঁ আমরা? দেওয়া না থাকলে বের করা কঠিন, তুমি তো আসলে ভিজুয়ালি বুঝবা না যে কোন পয়েন্ট থেকে কার্ভেচার শুরু হয়েছে। জি দেওয়া স্যার, থাকবে, দেওয়া থাকবে। দেওয়া থাকবে, ইনফ্যাক্ট এই ভ্যালুগুলোও দেওয়া থাকবে, যে ট্যানজেন্ট ট্যানজেন্ট এ কে দেওয়া থাকবে, বুঝছো? দেওয়া থাকতে হবে না, তাহলে তুমি ভিজুয়ালি যেমন এখানে যদি এভাবে না এঁকে যেত তাহলে আমার, বা ধরো এই ডিসটেন্স গুলো যদি এরকম ভাগ করে না দিত তাহলে কিন্তু আমিও বুঝতাম না যে অ্যাকচুয়ালি কোন পয়েন্ট থেকে এক্স্যাক্টলি সে কার্ভ করা শুরু করছে, তাই না? এটা আমার জন্য তখন ভিজুয়ালি বোঝা কঠিন হবে। ইনফরমেশন দেওয়া থাকবে, বোঝার মতো করে ইনফরমেশন দেওয়া থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে যেটা বলতেছিলাম যে পরের যে অংশটা মাইনাস মিউ আলফা, এখানে আলফার ভ্যালু কি বসাইছে দেখো। বি থেকে সি পয়েন্টে যেতে টেন্ডনটা যতটুকু অ্যাঙ্গেল চেঞ্জ করছে সেটা, এবং ডি থেকে ই এর জন্য অ্যাঙ্গেল চেঞ্জ যেটা সেটা যোগ করছে, তাই না? এখানে দেখা মানে আসলে কি করছে, আসলে যেটা করছে এখানে যেটা ধরা হচ্ছে, এ থেকে ই পর্যন্ত আসতে স্ট্যান্ডটা টোটাল কতটুকু অ্যাঙ্গুলার চেঞ্জ এক্সপেরিয়েন্স করছে। এ থেকে বিতে আসলে কিছু এক্সপেরিয়েন্স করে নাই, বি থেকে সি তে হচ্ছে 0.167, সি থেকে ডি তে আবার নাই, ডি থেকে ই তে হচ্ছে 0.1, তাহলে এ থেকে ইতে টোটাল অ্যাঙ্গুলার চেঞ্জ আলফা হচ্ছে এই দুটার যোগফল। একবারে বসাই দিচ্ছে আর কি, হ্যাঁ। এবং ক্যালকুলেশন করলে আসছে হচ্ছে -0.163। এটা বলছিলাম যে ইকুয়েশনের ডান দিকের উপরে ছিল হচ্ছে লসের পরিমাণটা, নিচে হচ্ছে ইনিশিয়াল লস হওয়ার আগের ফোর্স। তার মানে আসলে তুমি এটাকে যদি 100 দিয়ে গুণ দাও তাহলে পাবা যে কত পার্সেন্ট লস হয়েছে ইনিশিয়াল এর তুলনায়। তার মানে আসলে আমার এই ভ্যালুটা আসছে 0.163, তো তার মানে হচ্ছে আমার আসলে লস হয়েছে 16.3%। এই সিম্পল অ্যাপ্রক্সিমেট সলিউশন অনুযায়ী তোমার ফাইন্ডিংস হচ্ছে তোমার এই মেম্বারটাতে ই পয়েন্ট পর্যন্ত লস ফ্রিকশনের কারণে হচ্ছে 16.3%। ঠিক আছে, এতটুকু ঠিক আছে? কোশ্চেন থাকলে বলো। না স্যার বুঝতে পারি। হ্যাঁ ক্লাস করতে পারে, না অসুবিধা নেই, অসুবিধা। স্যার মিটিং তো এখনই হবে না, 2:40 থেকে একটা। হ্যাঁ হ্যাঁ, কি বুঝতে পারো নাই বললাম না পারছো বললা, শুনি নাই। বুঝতে পারছি স্যার। আচ্ছা গুড। এখন আসো সলিউশন 2 তেও আমরা এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই ফর্মুলাটাই অ্যাপ্লাই করব, কিন্তু এবার হচ্ছে আমরা সেগমেন্ট ওয়াইজ অ্যাপ্লাই করব। প্রথমে হচ্ছে এবি সেগমেন্টের জন্য অ্যাপ্লাই করব, করে দেখব যে
এর তুলনায় বি পয়েন্টে কতটুকু লস হয়েছে। আবার এরপরে বিসি সেগমেন্টের জন্য আবার অ্যাপ্লাই করব। তখন বাই দ্যাট টাইম আমার হাতে অলরেডি বি পয়েন্টের স্ট্রেসের ভ্যালু আছে বা লসের মানে এফেক্টিভ ফোর্সের ভ্যালু আছে। ওইটার সাপেক্ষে আবার বের করব যে সি পয়েন্টে আরো কতটুকু লস হইলো। এমন করে আমরা কিউমুলেটিভলি আগাবো। প্রত্যেকটা সেগমেন্টের জন্য সলভ করে ওই সেগমেন্টের পরের পয়েন্টটাকে পরের সেগমেন্টের প্রথম পয়েন্ট হিসেবে চিন্তা করে আগাবো। এরকম 4 বার করে 4 বার ওই ইকুয়েশনটা অ্যাপ্লাই করে ফাইনালি বলবো যে তাহলে আমার টোটাল লস ই পয়েন্ট পর্যন্ত যেতে যেতে কতটুকু হইলো। ঠিক আছে, মানে স্যার সামেশন করবো। সামেশন করবো ফাইনালি। হ্যাঁ, মানে কিউমুলেটিভলি আগাবো আর কি। সামেশন করা লাগবে না, আমি তো আসলে ওই একটা সাপেক্ষে একটা বের করতেছি, তো এভাবে সাপেক্ষে নিয়ে গেলেই আলটিমেটলি পুরোটাই বের হবে। দেখো পুরোটা মানে দেখে বুঝবা। প্রথমে দেখো আমি শুধু এবি সেগমেন্ট নিয়ে ফোকাস করলাম, যেটা দেখাইলাম যে এবি সেগমেন্টের কোনো কার্ভেচার এফেক্ট নাই, শুধুমাত্র লেন্থ এফেক্ট আছে। এবং লেন্থ এফেক্ট থাকা মানে হচ্ছে যে মানে শুধু কেএল টার্মটা তোমার জন্য প্রযোজ্য এবি সেগমেন্টের জন্য, আলফার ভ্যালু তো এবি সেগমেন্টের জন্য 0, কাজে মিউ আলফা টার্মটা আর আসেই নাই এখানে। ঠিক আছে, এবং কে এর ভ্যালু এইটা। এবং দেখো এবার কিন্তু এল বসাইছি আমি শুধুমাত্র এবি সেগমেন্টের যে লেন্থ সেটা 17.5 ফিট। আমার জাস্ট কে এল এর ভ্যালুটা আসছে হচ্ছে 0.014। এখন এই পরের লাইনে যেটা করছে একটু আগে আমি যেটা বললাম যে আমি এবি সেগমেন্টে যখন ফোকাস করতেছি তখন আমার আসলে টার্গেট হচ্ছে এ থেকে বি পর্যন্ত যেতে যেতে কতটুকু লস হয়, বা ইন আদার ওয়ার্ড বি পয়েন্টের এফেক্টিভ স্ট্রেস কতটুকু থাকে সেটা। সেক্ষেত্রে তুমি যদি এই ইকুয়েশনে F1 হবে তোমার হচ্ছে এ পয়েন্টের স্ট্রেস, এটাকে ধরো তুমি F1 ই ধরলা, এখানে যেটা ছোট এখানে F1 ই ধরছে, এ পয়েন্টের স্ট্রেসটাকে F1 ধরা হয়েছে। আর F2 হবে তোমার বি পয়েন্টের স্ট্রেস। এবং তুমি একটু আগে দেখলা যে আলফার ভ্যালু 0 যেহেতু এটা 0, আর এখানের এই মাইনাস কে ইন্টু এল এর ভ্যালু তুমি বসাইছো এখানে, মানে টার্ম ওখানে আসছে। বসায় তুমি যদি ডান বাম করো এখানে ইকুয়েশনটাকে করলে তুমি F2 এর একটা ভ্যালু পাবা। এবং যেটা বললাম যে F2 হচ্ছে এবি সেগমেন্টের জন্য বি পয়েন্টের ফোর্স বা স্ট্রেস। F2 এর ভ্যালুটা যেটা আসবে সেটা হবে এরকম, এইটা। অর্থাৎ বি পয়েন্টের স্ট্রেস F2, হ্যাঁ ওরা F2 লেখেন, এবার তুমি মানে বুঝলেই হলো। যেটা এই লাইনে যেটা মানে সেটা হচ্ছে যে বি পয়েন্টের স্ট্রেস বা F2 এটা হচ্ছে এ পয়েন্টের যে স্ট্রেস বা F1 সেটার তুলনায় কত পার্সেন্ট কম। দেখো বা কত পার্সেন্ট, সেটার তুলনায় কত পার্সেন্ট, 98.6%। বাকি 1.4% হচ্ছে লস হয়ে গেছে। गाड़ी टक्कर का मामला है ना। স্যার তার মানে কি আমরা F1 টাকে 1 ধরে নিছি? हाँ हुआ कांड না, दुर्घटना F1 টাকে তুমি F1 ই ধরছো। যেটা বললাম যে ইকুয়েশনে এই বাম দিকে যে আছে তাই থাকবে, তুমি ডান দিকে যে বসাইলা না মাইনাস কেএল এর ভ্যালু কত আসছে, কেএল এর ভ্যালু আসছে 0.014, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস এখানে বসবে 0.014 করে ডান বাম করে এখানে এই F2 কে বের করবা ইন টার্মস অফ F1 করে দেখবা, বাসায় দেখবা যে এটা আসে কিনা, এটাই আসবে। অর্থাৎ F1 এর ভ্যালু যাই হোক না কেন আমার F1 এর অ্যাবসলিউট ভ্যালু জানা দরকার নাই। খেয়াল করো আমাদের কোশ্চেনে কিন্তু বলা ছিল যে কম্পিউট দ্য পার্সেন্টেজ লস অফ প্রি স্ট্রেস, যে এ পয়েন্টে যে প্রিস্ট্রেস তুমি দিবা তার কত পার্সেন্ট এই পর্যন্ত লস হবে। অঙ্কে কিন্তু কোথাও বলে দেওয়া ছিল না যে অ্যাকচুয়ালি আমি কতটুকু ফোর্স দিছি, কত নিউটন বা কত কিলো, কিছু কিন্তু বলা নাই, আমাকে রিলেটিভলি বের করতে হবে। এই জন্য আমার এ পয়েন্টের অ্যাবসলিউট ভ্যালু দরকার নাই, আমি রিলেটিভলি বলতেছি যে এ পয়েন্টের স্ট্রেস যদি F1 হয় তাহলে বি পয়েন্টের স্ট্রেস হবে তার 98.6%। আচ্ছা, এরপরে হচ্ছে আমার নেক্সট সেগমেন্টটা বিসি। বিসিতে দুইটা এফেক্ট থাকবে, লেন্থ এফেক্টও থাকবে, কার্ভেচার এফেক্টও থাকবে। বিসির লেন্থ হচ্ছে টোটাল সেগমেন্টের 25 ফিট। বিসি সেগমেন্টের জন্য লেন্থ এফেক্টের ভ্যালু এই যে এবার দেখছো আমি 25 বসাইছি এখানে। এবং কার্ভেচার এফেক্টের মিউ এর ভ্যালু দেওয়া ছিল 0.4 এবং আলফা, এবং এবার আলফা শুধুমাত্র ওই সেগমেন্টের জন্য আলফা যেটা সেটা বসাইছি এবং দুইটাকে যোগ দিছি কেএল এবং মিউ আলফাকে করে ওই আগের মতো একই কথা
যে তুমি যদি এবার এই বিসি সেগমেন্টের জন্য এখানে বসাও তাহলে তোমার বিসি সেগমেন্টের জন্য বি পয়েন্ট কোনটা, মানে ইনিশিয়াল পয়েন্ট কোনটা, বি পয়েন্ট স্যার F1 F1, গুড F1। সেই F1টা আসলে তোমার এখানে কি করবে, মানে আমি না কথাটা আমি এইভাবে বলি, তোমার কথা ঠিকই আছে বাট আমি একটু ক্লারিফাই করি। আমি যখন বিসি সেগমেন্টের জন্য এই ইকুয়েশনে F1 বসাবো, F1 আসলে বোঝাবে বি পয়েন্টের স্ট্রেস, রাইট? বি পয়েন্টের স্ট্রেস তুমি একটু আগে বের করে আসছো যে 0.986 F1, অর্থাৎ এ পয়েন্টের সাপেক্ষে তোমার বি পয়েন্টের স্ট্রেস বের করা আছে। তুমি এখন এই পুরা জিনিসটাকে 0.986 F1 কে এখানে F1 এর জায়গায় বসাবা, নিচেও বসাবা, এবং তোমার F2 হবে হচ্ছে এবার সি পয়েন্টের স্ট্রেসের টার্মটা। ডানে জিনিসগুলো বসাইলা, বসায় ডান বাম করে এবার তুমি যদি F2 এর জন্য সলভ করো, তুমি ডান দিকে ইন টার্মস অফ F1 আরেকটা এক্সপ্রেশন পাবা। স্যার এটা তাহলে এক্সপ্রেশনটা মানে আগের থেকে ছোট হবে না তাহলে? আরো ছোট হবে, যে আরো ছোট হবে, যে 0.9 F1। জি স্যার, বুঝতে পারছি। তারপরে আমরা কিন্তু সবসময় এ পয়েন্টের সাপেক্ষেরই হিসাব করতেছি, মানে আমার F1 কিন্তু ছিল অরিজিনাল এ পয়েন্টের ফোর্স বা স্ট্রেস, তাই না? তাহলে যেটা বের হইলো এই পর্যন্ত যে আমি সি পয়েন্ট পর্যন্ত যেতে যেতে এ পয়েন্টের যে স্ট্রেস তার 10% লস করতেছে, তাই না? বুঝছো নাকি দেখো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পেরেছি। বাকিটুকু একই। আবার সি এর জন্য, সিডির জন্য আবার একই। সিডির জন্য শুধুমাত্র লেন্থ এফেক্ট আছে, তুমি কেএল বসবে, এবং সিডির জন্য ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে সি পয়েন্ট, মানে F1 হবে সি পয়েন্ট, এবং সি পয়েন্টের স্ট্রেস তুমি একটু আগে বের করছো হচ্ছে 0.9 F1, তার মানে সিডি সেগমেন্টের জন্য F1 এর ভ্যালু হবে 0.9 F1, 0.9 F1, আর এখানে F2 ভ্যালু তুমি সলভ করে বের করবা হচ্ছে, বের হবে হচ্ছে এরকম যে স্ট্রেস এট পয়েন্ট ডি হচ্ছে এত, মানে এ পয়েন্টের যে স্ট্রেস ছিল তার তুলনায় আরো কমে গেল, মানে স্যার এটার পার্সেন্টেজটা আস্তে আস্তে কমতে থাকবে। কমতে থাকবে, কমতে কমতে ফাইনালি তুমি বের করলা। বুঝে গেছো? যেহেতু আমি মানে আর ইয়া করতেছি না, বাসায় দেখবা, যদি কোনো কনফিউশন থাকে পরে বলতে পারো। টোটালি আমি আসলে ফাইনালি পাইলাম এই যে এই জায়গায় যে স্ট্রেস এট পয়েন্ট ই মিড স্প্যান, সেটা হচ্ছে এ পয়েন্টের যে স্ট্রেস F1 তার এত গুণ, মানে লস কতটুকু, তার মানে 1 - 0.844 হচ্ছে আমার লস, which is 15.6%। অঙ্ক শেষ এখানে, 2 নম্বর বইতে অঙ্ক দেখানো শেষ। অ্যানসার তো তাও একটু আগেরটার সাথে একটু তো চেঞ্জ আছে। অবশ্যই চেঞ্জ হবে, কারণ আগেরটা তো আমি গ্রসলি ইউজ করছি, গ্রস, আমি তো কোনো সেগমেন্ট ওয়াইজ চিন্তাই করি নাই। মানে স্যার ওইটা তাহলে মোর অ্যাকুরেট হবে। আমাদের এটা মোর অ্যাকুরেট, এইটা রিয়েল লাইফের সাথে মোর, মানে রিয়েল যেটা হবে তার সাথে মোর ক্লোজ আর কি, এটা ঠিক আছে। স্যার এটা টেবিলে করলে হবে না স্যার, একসাথে বারবার না লেখা, এটা করো টেবিলে যদি তুমি করো তোমার মতো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন আমরা লাস্ট এই অঙ্কটা আরেকবার দেখাবো। এটা হচ্ছে আমরা যে প্রথমে যে ইকুয়েশনটা, আমরা তো দুইবারই অঙ্কটা করলাম হচ্ছে এই সিম্পলিফাইড ইকুয়েশনটা দিয়ে, তাই না? এখন সেম অঙ্কটাই আমরা যে একজন, মানে যেটা এক্সাক্ট ইকুয়েশন ছিল আসলে, প্রথম যে ইকুয়েশনটা ছিল এইটা, বা ধরো টুয়েলভের বইটা যদি দেখাই এইটা, আমরা মানে এক্সপোনেনশিয়াল টার্ম সহ যে ইকুয়েশনটা, এইটা দিয়ে আমরা অঙ্কটা থার্ড আরেকবার করে দেখবো যে কি ডিফারেন্স আসে। এবং যে বললাম যে টেবুলার ফর্মে করবো কিনা, ইনফ্যাক্ট এখানে টেবুলার ফর্মেই দেখাচ্ছে, দেখো এই থার্ড সলিউশনটা এরকম টেবুলার ফর্মেই দেখাচ্ছে। এবং যদি 2 নাম্বার সলিউশনটা বুঝে থাকো, এটা এক্স্যাক্টলি সেম কনসেপ্ট। দেখো আমরা প্রত্যেকটা সেগমেন্টের জন্য এল, কেএল, আলফা হিসাব করতেছি, কেএল প্লাস মিউ আলফার ভ্যালু বের করতেছি। এই কলামটা বাদ দাও, আপাতত চিন্তা করো না, এখানে চলে আসো, যে প্রত্যেকটা সেগমেন্টের যে শেষ মাথা, সেই মাথার স্ট্রেস কত সেটা বের করতেছি, তাই না? শুধু ডিফারেন্স হচ্ছে এখানে এই কলামটা, যে আমি আগের অঙ্কে কেএল প্লাস মিউ আলফা করেই আমি ওই ইকুয়েশনে বসায় ফেলছিলাম, বাট এবার আমার ইকুয়েশনে তো আসলে এক্সপোনেনশিয়াল টার্মের উপর এটাকে বসায় হিসাব করা লাগবে, বুঝছো? এই এক্সট্রা কলামটুকুই হচ্ছে আমার ডিফারেন্স, বাকি সব কিছু যা যা বলছি সব কিছু হচ্ছে একই। এবং এখানে ফাইনালি লসের ভ্যালু আসছে 15.2%, আরেকটু কম আসছে, 15.6 হচ্ছে আরেকটু কম আসছে। এটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট এই তিনটার ভিতরে ভ্যালু।
আমার মোটামুটি বলা শেষ। এখন বলো কোন জায়গাটাতে প্লেন ফিকশন লাগবে। তোমাদের পরীক্ষায় এই ধরনের অঙ্ক দিয়ে বলা হবে যে যদি কিছু না বলা হয় যে কোন মেথডে করো, তাহলে তো তুমি বুদ্ধিমান হইলে 1 নাম্বার মেথডে করে ফুল নাম্বার পেয়ে যাবে, তাই না? কিন্তু আমরাও বুদ্ধিমান আছি, আমরা বলে দেই যে তুমি এক্সাক্ট সলিউশন মানে এক্সাক্ট মেথডে করো, বা আমরা বলে দিই যে তুমি যে কোনো মেথডেই করতে পারো, কিন্তু তোমাকে সেগমেন্ট বাই সেগমেন্ট অ্যাপ্লাই করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাকে এটা করতেই হবে। আবার অনেক সময় বলে দিই যে না, এক্সপোনেনশিয়াল যে ইকুয়েশনটা দেওয়া আছে এই জেনারেট মানে আমরা জানি সেটা ইউজ করবা এবং সেগমেন্ট ওয়াইজ অ্যাপ্লাই করবা, এভাবে বলে দেওয়া থাকে। এই যে অনেক সময় বলা থাকে যে এক্সাক্ট সলিউশন অ্যাপ্লাই করো, তার মানে তোমাকে তখন এইভাবেই করা লাগবে। এক্সাক্ট সলিউশন বলতে আমরা বোঝাই যে এক্সপোনেনশিয়াল টার্ম ইউজ করতেছে এবং সেগমেন্ট ওয়াইজ অ্যাপ্লাই করতেছে। जी वो जयप्रकाश मैंने साथ বুঝছো? में ये 2 दफा ठीक है তো थोड़ा तो करना है ঠিকভাবেই শিখবা, পরীক্ষায় যেভাবে আসে ওইভাবে তোমার অ্যান্সার দিতে হবে। तो मुझे लगता है মেইন আইডিয়া হচ্ছে তোমার সেগমেন্ট ওয়াইজ যদি আগাও তাহলে প্রত্যেক সেগমেন্টের জন্য ওই সেগমেন্টের শেষ মাথা পর্যন্ত লস করো, ওইটাকে পরের সেগমেন্টের শুরুর ফোর্স ধরে বা স্ট্রেস ধরে नहीं कर सकता, তোমাকে সিকোয়েন্সিয়ালি नहीं करती कर। तुम अपनी गलतियों का इल्जाम ना मुझ पर नहीं लगा सकते আরেকটা কনসেপ্ট যেটা কাজে লাগবে मुझ पर भी प्रेशर है কোনো ক্ষেত্রে और তোমার मैं आज কার্ডিনাল जर्नलिस्ट কোনো बनकर मैं ক্ষেত্রে तुम्हारी দুইটা থাকবে, ওটা তোমাকে বুঝে অ্যাপ্লাই করতে হবে। आज रज्जू और बाबू के स्केचेस देखने के बाद पूरा চিন্তা दिन করতে থাকো, अजीब কার কোনো কোশ্চেন আছে কিনা করতে পারো, আমি রোল কলটা করি এর মধ্যে। হ্যাঁ, देखना चाहती थी कि तुम ठीक हो या नहीं আমাদের ফিকশন লস কিন্তু শেষ টপিক পড়ানো। আমাদের নেক্সট ক্লাসে বাকি যে ইয়াগুলা কন্টেন্ট গুলা ওগুলা পড়ানো শুরু করব, এবং সম্ভবত ये भी জানি नहीं না মানে তোমাদের ভাগ্য খারাপ হইলে আগামী ক্লাসেই হয়তো বা আমার সিলেবাস और তো না बच्चे মানে का লসের যে বাকি যে वही 4টা बोलूं বাকি 4টা লস আসলে ছোট, মানে খুব বেশি কিছু নাই। এমন হইতে পারে যে নেক্সট ক্লাসে হয়তো বা বাকি 4টা একবারে পড়ায় ফেলতে পারি, পড়ায় ফেলি। তোমাদের সাথে আমার কি কথা ছিল একটু মনে করায় দিই, যে লসের পড়াশোনা যেদিন শেষ তার পরের দিনই ক্লাস টেস্ট লসের উপরে। তো নেক্সট ক্লাসে যদি শেষ হয়ে যায় সামহাউ, তাহলে কিন্তু পরের ক্লাসে ক্লাস টেস্ট হবে। আর যদি 2 ক্লাস লাগে তাহলে নেক্সট উইকে পরের উইকে। তোমরা সেকশন বি না?